হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর কোশ্চেন দেখি 10.1-এর 1 থেকে 5-এর দাগের অবধি অঙ্কগুলো করেছিলাম। আজকে বাকি অঙ্কগুলো আলোচনা করব। আচ্ছা দেখি 6-এর দাগের অঙ্কটা কি বলেছে। দেখো 6-এর দাগে কি বলেছে, দেখো বলেছে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। আচ্ছা কি চেয়েছে আমাদেরকে, চেয়েছে একটাতে বলেছে 42 জন সদস্য 24 দিনে আর 6 জন অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে। তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব। কি চেয়েছে, দিন সংখ্যা। আচ্ছা আরেকটা পার্ট কি বলে রেখেছে, পার্ট বলেছে জনসংখ্যা, তাই তো। এবার দেখো বলেছে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ খামার বলে দিচ্ছে, খামার মানে জমি যেটা। তাহলে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, এটা একটা শর্ত বলেছে। এবার বলেছে যে কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। তাহলে অসুস্থ হয়ে পড়লো মানে কি, 6 জন বাদ চলে গেল। তাহলে 6 জন বাদ চলে গেলে এখন কত আছে বলো, 42 - 6, তাহলে কত হচ্ছে দেখো, সমান 36 জন, তাই তো। তাহলে বলেছে যদি 6 জন অসুস্থ হয়ে পড়ে তখন ওই খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের মানে ওই 36 জনের কত দিন সময় লাগবে, তাহলে এটা চেয়েছে, তাই তো। আচ্ছা এখানে এবার আমরা সম্পর্কটা দেখি, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক দেখি। দেখো 42 জনে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে 24 দিন সময় নেয়। এবার সদস্য সংখ্যা হঠাৎ করে কমে গেল, কমে কত হচ্ছে 42 থেকে 36। এবার যদি সদস্য সংখ্যা জনসংখ্যা কমে যায়, জমির পরিমাণটা তো একই আছে, তাহলে জমি চাষ করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে। 42 জনে 24 দিনে চাষ করে, এখন যদি জনসংখ্যা কমে 36 হয়ে যায়, তাহলে 36 জনের ওই একই পরিমাণ জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে। তাহলে পরস্পর কি বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে, যেহেতু ব্যস্ত বিপরীত হচ্ছে তার মানে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, জনসংখ্যা দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। কারণ যখনই জনসংখ্যা কমে যাচ্ছে তখন ওই একই জমি চাষ করতে বেশি দিন সময় লাগছে। তাহলে সমানুপাতটি হলো তাহলে ব্যস্ত মানে 42:36 সমানুপাতি। তাহলে এখানে কি দেখো এক্স ধরি, তাই তো। তাহলে যদি সরল হতো তাহলে কি হতো 24:x, কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্কযুক্ত তার মানে x:24। তাহলে এখানে সমাধান করি, বা কি পাচ্ছি দেখো 42/36 সমানুপাতিটা সমান চিহ্ন হয়ে যাচ্ছে, বা x/24। তাহলে এখানে বা কি পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে 36 গুণিত x সমান 42 গুণিত 24, বা x সমান, তাহলে 36টা এখানে গুণে ছিল মানে এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই তো। 42 গুণিত 24/36। তাহলে দেখো এটা কাটাকাটি যাবে, 6 দিয়ে কাটবে, 6 6 36, 6 7 42। আচ্ছা দেখো 6 আর 24 কাটবে, 6 1 6, 6 দিয়ে 12, 6 3 18, 6 4 24। তাহলে কত পাচ্ছি দেখো, বা x সমান এখানে 7 গুণ কত পাচ্ছি 4 সমান 28। তাহলে কি চেয়েছিল আমাদেরকে, যে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে। তাহলে অতএব খামারের সমস্ত জমি চাষ করতে 28 দিন সময় লাগবে, 28 দিন সময় লাগবে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 7 দাগে কি বলেছে। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে
কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। আচ্ছা, তার সাথে দাগটা দেখো, সাথে দাগে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাই তো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে আমাদেরকে, যে একই যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগে। তাহলে দিনটা চেয়েছে, আর কি দিয়েছে দেখো, 1000টি যন্ত্রাংশ বলেছে, 16টা মেশিন, 27 দিন। আচ্ছা, আর একটা পার্টে কি বলেছে, ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে যন্ত্রাংশটা দেখো 1000, এই দুটো ফিক্সড আছে। প্রথমবারও 1000টি যন্ত্রাংশ তৈরি করছে, সেকেন্ডবারও একই সংখ্যক মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করছে, তার মানে এটা অঙ্কে নেওয়ার দরকার নেই। তাহলে দুটো কি কি চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে 16টি মেশিনে 27 দিন সময় লাগছে, আবার নতুন করে 2টা মেশিন বসানো হচ্ছে, মানে মেশিনের সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, তাহলে কতদিন সময় লাগবে। তাহলে চেয়েছে আমাদেরকে দিন সংখ্যা, যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব, দিন সংখ্যা। আর একটা কি বলেছে, মেশিনের সংখ্যা, মেশিনের সংখ্যা। আচ্ছা, যন্ত্রাংশ কি, যন্ত্রাংশটা ফিক্সড আছে 1000টি, তাহলে কি বলেছে 16টি মেশিনে 27 দিন সময় লাগে, তাহলে আরও 2টি মেশিন বসানো হলে কত দিন সময় লাগবে, 16টি মেশিনে 27 দিন সময় লাগে। তাহলে আরও দুটো যদি বসানো হয়, তার মানে কি হচ্ছে, মেশিনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এখন কত হচ্ছে বলো, 18টি। তাহলে 18টি মেশিনের একই পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। আচ্ছা, এখানে আবার সম্পর্কটা দেখি, দেখো 16টি মেশিনে 1000টি যন্ত্রাংশ তৈরি করে 27 দিনে, তাহলে 18টি মেশিন, তার মানে মেশিনের সংখ্যা বেড়ে গেছে, তার মানে তুলনামূলক কম সময়ে বেশি সংখ্যক মেশিন তৈরি হবে। তাহলে 16টি মেশিনে যদি 27 দিন সময় লাগে, 18টি মেশিনে ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে নিশ্চয়ই কম সময় লাগবে, কারণ কি যখন এই মেশিনের সংখ্যাটা বাড়ছে, তাহলে কি তাড়াতাড়ি মেশিন উৎপন্ন হচ্ছে, তার মানে দিন সংখ্যাটা কমে যাচ্ছে, তাহলে পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে এখানে মেশিনের সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর দুটো পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে, কারণ কি যখনই মেশিনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছ, ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কম দিন সময় লাগছে, তার মানে দুটো পরস্পর বিপরীত, তাহলে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাতটি হলো ব্যস্ত মানে 16:18 সমানুপাতি। আচ্ছা, ব্যস্ত মানে আমরা কি জানি, 27:x না হয় কি হবে বলো, x:27। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, বা 16/18 সমান x/27। তাহলে বা কোনাকুনি যদি গুণ করি পাই কি পাচ্ছি দেখো, 18 গুণিত x সমান 16 গুণিত 27, বা x সমান 16 গুণিত 27। 18টা এখানে দেখো এক্সের সাথে গুণে ছিল, মানে এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই তো। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, 3 × 9 = 27, 3 × 6 = 18, আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 × 2 = 6, 3 × 3 = 9, আর দেখো 2 আর 16 কাটবে, 2 2 × 1 = 2, 2 8 × 16। তাহলে আমরা এখানে x সমান কি পাচ্ছি বলো, x সমান 8 গুণিত 3 সমান 24, তাই তো। কি চেয়েছিল আমাদের অঙ্কটাতে, যে একই পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, অতএব একই যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। আচ্ছা, পরে অঙ্কগুলো দেখি বা কি বলেছে। দেখো 8 দাগেটা কি বলেছে, বলেছে নিচে পারস্পরিক সম্পর্কগুলি দেখি, গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। দেখো আগের অঙ্কগুলোতে যেমন কথায় অঙ্কটা বলে দিয়েছিল, এখানে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে গল্পটা তৈরি করতে হবে, দিয়ে যেমন আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করি, উত্তর বের করতে হবে। আচ্ছা দেখি চলো, এটা কি বলেছে। আমি একরকম করে বলছি, তোমরা চাইলে অঙ্কের গঠনটা পরিবর্তন করতে পারো। 8 দাগের এ। আচ্ছা, কি বলেছে, পেনের সংখ্যা একটা আর একটা পেনের দাম। 25টা পেনের দাম হচ্ছে 112.5 টাকা হলে 12টা পেনের দাম কত। এটাকে যদি গল্প আকারে লিখি, ধরো শোভন দোকানে গেল 25টি পেন কিনতে,
25টি পেন কিনতে দোকানি কত টাকা নিল বলো? দোকানি 25টি পেনের দাম, দোকানি 25টি পেনের দাম নেয় 112.5 টাকা, তাই তো? এখন যদি শোভন 12টি পেন কেনে তাহলে 12টি পেনের দাম কত পড়বে? 12টি পেনের দাম কত হবে? যেহেতু গল্প তৈরি করতে বলেছিল, আমি একটা গল্প তৈরি করলাম, তোমরা চাইলে এটা পরিবর্তন করেও করতে পারো। এবার অঙ্কটা সমাধান করি। কি বলছে দেখো, পেনের সংখ্যা আর মোট পেনের দাম। পেনের সংখ্যা আর মোট পেনের দাম। আচ্ছা, এখানে এককটা কি আছে? একক টি হবে, আর এখানে একক টাকা। তাহলে 25টি পেনের দাম কত? 112.5 টাকা। তাহলে 12টি পেনের দাম কত? আচ্ছা, পেনের সংখ্যা আর পেনের দাম পরস্পর কি সম্পর্ক বলো? 25টা পেনের দাম যদি 112.5 টাকা হয়, তাহলে 12টা পেনের দাম, পেনের সংখ্যাটা কমে গেছে, তাহলে পেনের জন্য খরচটা কমে যাবে। আর এই 25টার দাম যদি এত টাকা হয়, 12টা মানে কম পেন, তাহলে কম পেনের দাম নিশ্চয়ই কম হবে। তাহলে এখানে পেনের সংখ্যা ও পেনের দাম পরস্পর কি সম্পর্কে আছে বলো? পেনের সংখ্যা যখন কমছে, পেনের জন্য দামটাও কমছে, তাহলে পরস্পর সরল সম্পর্কযুক্ত। পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তাহলে সমানুপাতটা কি হচ্ছে বলো? সমানুপাতটি হলো, আচ্ছা এখানটা x ধরে নিতে পারি, তাই তো? সরল সম্পর্ক হলে 25:12, সমানুপাতিক চিহ্ন, সরল মানে 112.5 x। তাহলে এটা যে সমাধান করে কি পাচ্ছি দেখো, বা 25/12 সমান 112.5 x। তাহলে বা কোনাকুনি গুণ করি, তাহলে 25 গুণিত x সমান 112.5 গুণিত 12, বা x সমান, তাহলে এটা দেখো 25টা x এর সাথে গুণে ছিল, তাহলে যখনই বিপরীতে যাবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে 112.5 গুণিত 12/25। আচ্ছা, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার আগে আমরা এই দশমিকটা তুলে দিই। তাহলে দশমিক তুলতে গেলে কী করতে হবে বলো? 112.5 গুণিত 12, যেহেতু দশমিকটা তুলছি, দশমিকের পরে কটা সংখ্যা ছিল? একটা সংখ্যা, তার মানে নিচে 10 দিয়ে গুণ, বুঝতে 25। দেখো তাহলে এবার কাটাকাটি করি, শেষে 5 আছে, এখানে 5 আছে, মানে 5 দিয়ে কাটবে, 5 5-এ 25। তাহলে এটা কাটবে 5 2-এ 10 11, 5 2-এ 10 25, 5 5-এ 25। যদি কাটতে অসুবিধা হয় পাশে ভাগ করে নিবে, 5 2-এ 10 12, 5 2-এ 10 25, 5 5-এ 25, আর কত পাচ্ছি? 225। আবার দেখো এটাও 5 দিয়ে কাটবে, 5 1-এ 5, 5 4-এ 20, 5 5-এ 25। আচ্ছা, এই 10 আর 45 কাটবে, 5 2-এ 10, 5 9 45। আচ্ছা, 2 কাটছে, 12 কাটছে, 2 6 12। তাহলে আমরা এখান থেকে x এর মান কত পাচ্ছি বলো? বা x সমান, এখানে কেটে কত পেলাম দেখো শেষ অবধি? 9, আর এখানে 6, তাহলে 9 গুণিত 6, তাহলে 6 9 কত হচ্ছে বলো? 54, তাই তো? তাহলে কি হয়েছে? উত্তরটা কি চেয়েছিল? মোট পেনের দাম কত? অতএব 12টি পেনের দাম 54 টাকা। সমাধানটা একই হবে, তোমরা শুধু গল্পটা চাইলে পরিবর্তন করতে পারো। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। পরে অঙ্কটা বিয়ের দাগে বলেছে গতিবেগ আর দূরত্ব। একটাতে গতিবেগ বলে দিয়েছে কিমি পার ঘন্টা, আর দূরত্ব। এটাকে প্রথমে কি করতে হবে? গল্প তৈরি করতে হবে। তাহলে দেখো বিয়ের দাগেরটা। আচ্ছা,
গল্প তোমরা চেঞ্জ করতে পারো, আমি একটা রাফলি একটা আমার মতো বলে দিচ্ছি। গতিবেগ আর দূরত্ব। আচ্ছা তাহলে ধরি রমেশবাবু 9 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টাতে 112.5 কিমি দূরত্ব যেতে পারে। রমেশবাবুর 9 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টায় 112.5 কিমি দূরত্ব যায়। আচ্ছা তারপরে পাটে কি বলছে 12 কিমি/ঘন্টা। তাহলে এখন তিনি গতিবেগ বাড়িয়ে 12 কিমি/ঘন্টা করলে 12 কিমি/ঘন্টা করলে 2 ঘন্টা, কারণ 2 ঘন্টাটা কেন আমরা একই রাখছি, কারণ কি সময়ের সাথে এটা পরিবর্তন হবে না, কারণ গতিবেগ আর দূরত্বের উপর সম্পর্ক বের করতে হবে আমাদেরকে। তাহলে সময়টাকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। তাহলে তিনি বাড়িয়ে 12 কিমি/ঘন্টা করলে 2 ঘন্টায় কত দূরত্ব যেতে পারবে, 2 ঘন্টায় কত দূরত্ব যেতে পারবেন। তোমরা চাইলে গল্পটা চেঞ্জ করতে পারো। আচ্ছা এবার দেখি অঙ্কের সমাধানটা কি আছে। গতিবেগ বলেছে একটা, গতিবেগ কিমি/ঘন্টা, তাই তো। আচ্ছা আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে দূরত্ব কিমিতে, আরেকটা বলেছে দূরত্ব কিমিতে। তাহলে 9 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে কত দূরত্ব, 112.5 কিমি। আরেকটা বলছে 12 কিমি/ঘন্টা গেলে কত দূরত্ব যাবে, 12 কিমি/ঘন্টা গেলে কত দূরত্ব যাবে। তাহলে এটা ধরে নিচ্ছি এক্স। আচ্ছা এটা গণিতের ভাষায় সমস্যাটা দেওয়াই ছিল, এবার আমাদের সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো 9 কিমি বেগে গেলে 2 ঘন্টায় যাচ্ছে 112.5 কিমি। এবার গাড়ির গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, গতিবেগ বাড়লে কি আমরা কম সময়ে বেশি দূরত্ব যেতে পারবো। তাহলে 9 কিমির গতিবেগে যাচ্ছে 112.5 কিমি, গাড়ির গতিবেগ যদি 12 করে দেয় তার মানে কি হচ্ছে, গাড়ির স্পিড বেড়ে যাচ্ছে। তাহলে গাড়ির স্পিড বেড়ে গেলে একই সময়ে বেশি দূরত্ব যেতে পারবো। তো যখনই গতিবেগ বাড়াচ্ছে তখনই সময়কে স্থির রাখলে দূরত্বটাও বাড়বে, কারণ আমরা যখনই গাড়ির গতিবেগটা বাড়াচ্ছি তাহলে কি গাড়িটা স্পিডে যাচ্ছে, তার মানে হচ্ছে কম সময়ের মধ্যে আমরা বেশি দূরত্ব যেতে পারবো। তাহলে দেখো দুটোই একসাথে বাড়ছে, তার মানে এখানে গতিবেগ ও দূরত্ব পরস্পর, এখানে গতিবেগ ও দূরত্ব পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত হচ্ছে, কারণ কি দুটো একসাথে বাড়ছে। কারণ যখনই গাড়ি গতিবেগ বাড়াচ্ছি আমরা, তখন সময়টাকে যদি স্থির রাখা হয় তাহলে কি বেশি দূরত্ব অতিক্রম করব। তাহলে সমানুপাতটি কি হচ্ছে বলো, সমানুপাতটি হলো সরল মানে কি 9:12 সমানুপাতি, সরল সমানুপাতি মানে 112.5 x। আচ্ছা এটা সমাধান করে কি পাচ্ছি দেখো, বা 9/12 সমানুপাতিটা সমান চিহ্ন হয়ে যাচ্ছে 112.5 x, বা কোনাকড়ি গুণ করি 9 গুণিত x সমান 112.5 গুণিত 12, বা x সমান, তাহলে দেখো 9টা এখানে গুণে আছে মানে এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 112.5 গুণিত 12/9। আচ্ছা এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো প্রথমে কি দশমিকটা তুলে নিই, দশমিকটা তুলে কি পাচ্ছি দেখো 112.5 গুণিত 12, দশমিকটা যেহেতু তুলে নিয়েছি তার মানে কি হবে, দশমিকের উপরে কটা সংখ্যা ছিল বলো, একটা সংখ্যা ছিল, মানে একের গায়ে একটা শূন্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, গুণিত 9। এবার কাটাকাটি করি, দেখো এখানে 5 আছে এখানে 0 আছে, মানে 5 দিয়ে এটা কাটাকাটি যাবে, 5 2 10, 5 2 10 11 12, 5 2 11 12, 5 5 25। যদি অসুবিধা হয় দেখো পাশের ভাগটা দেখিয়ে দিচ্ছি, 5 দিয়ে যদি কাটা হয় 5 2 10 12, 5 2 10, 2 5 করলে 5 5 25, তাই তো। আচ্ছা তাহলে 225 পাচ্ছি। আচ্ছা দেখো 12 আর 9টাও কাটাকাটি যাবে, 3 3 9, 3 4 12। আচ্ছা দেখো 3 আর 225 এটাও কাটাকাটি যাবে, তো 3 1 কে 3 আর 225 কাটলে কত হচ্ছে দেখো, 3 7 21, 3 5 15। দেখো 225কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 7 21, 1 আর 5 নামলে 3 5 15, তাহলে এখানে কত পাচ্ছি 75। আর দেখো 2 কাটছে 2 1 কে 2, 2 2 4, তাহলে বা x সমান আমরা কত পেলাম বলো, এখান থেকে কাটাকাটি করে শেষে পেলাম 75।
আর এখানে কাটাকাটি করে কত পেয়েছি 2, তাহলে 5 2 0, 1 7 2 14 15, তাহলে কত হচ্ছে x সমান 150। তাহলে উত্তরটা কি চেয়েছিল, যে কত দূরত্ব যেতে পারবে। অতএব রমেশ বাবু 150 কিমি দূরত্ব যেতে পারবেন, তাই তো। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো সিয়ের কি বলেছে। বলেছে পাম্প সংখ্যা আর সেচের জমির পরিমাণ। তাহলে অঙ্কটা একটু নিজের মতো সাজিয়ে নিই। তো দেখো পাম্প সংখ্যা সেচের জমির পরিমাণ। ধরো সরকার থেকে একটা গ্রামের নাম লিখে দিই, ধরো শ্যামপুর গ্রামে 6টি পাম্প ছিল। দার সাহায্যে কত জমি চাষ করা হতো, 31.2 বিঘা ছিল। তার সাহায্যে 31.2 বিঘা জমি চাষ করা যেত। কিন্তু গ্রীষ্মকালে জল সমস্যার জন্য আরও 13টাকে আমরা কি করছি দেখো, 13টাকে দুটো সংখ্যায় ভাগ করে দিচ্ছি। আগে 6টা ছিল, তার মানে আরও 7টা নতুন করে বসানো হলো। তাহলে দেখো সেই 6 আর 7 যোগ করলে 13 হয়ে যাবে। আরও 7টি নতুন পাম্প বসানো হলো। এখন কত বিঘা জমি চাষ করা সম্ভব? গল্পটা চেঞ্জ করতে পারো। আচ্ছা, এবার অঙ্কটার সমাধানটা দেখি। তাহলে কি আছে দেখো, পাম্প সংখ্যা একটা আছে, পাম্প সংখ্যা কিসে আছে দেখো, এককটা আছে টি। আর এটা কি বলেছে, সেচের জমির পরিমাণ। আচ্ছা, জমির পরিমাণটা করে দিলাম আমরা। জমির পরিমাণ একক কি আছে, একক আছে বিঘা। ঠিক আছে, তাহলে 6টি পাম্পের সাহায্যে 31.2 বিঘা জমি চাষ করা যেত। তাহলে 6টি ছিল, আরও 7টি বসানো হয়েছে। তাহলে 6 + 7 করলে দেখো সে 13 হয়। 13টির সাহায্যে কত জমি চাষ করা সম্ভব? তাহলে এখানে দেখো সম্পর্কটা কি হচ্ছে, 6টি পাম্পের সাহায্যে আগে 31.2 বিঘা জমি চাষ করা যেত। এখন পাম্পের পরিমাণ বাড়িছে, তাহলে পাম্পের পরিমাণ যখনই বাড়িছে তার মানে বেশি জমি চাষ করা যাবে, তাই তো। কারণ 6টা পাম্পে যদি 31.2 বিঘা জমি চাষ করা যায়, পাম্প বাড়িয়েছে, তার মানে জলটা বেশি পাওয়া যাবে। তাহলে সেই জলে জমির চাষযোগ্য জমির পরিমাণটা বেশি হবে। তার মানে দুটোই একসাথে বাড়ছে, মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত। তার মানে এখানে পাম্প সংখ্যা ও জমির পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে, পরস্পর সরল সম্পর্কযুক্ত, তাই তো। কারণ দুটোই একসাথে বাড়ছে। তাহলে আমরা সমানুপাতটা কি পাচ্ছি বলো, সমানুপাতটি হলো সরল, মানে 6:13 সমানুপাতি 31.2 x। এখানে ধরে নিই x। তাহলে এটা সমাধান করলে, বা 6/13 সমানুপাতটা সমান চিহ্ন 31.2 x, বা কোনাকুনি গুণ করবো। তাহলে গুণ করলে কি পাচ্ছি, 6 × x সমান 13 × 31.2, বা তাহলে এখানে x সমান কি পাচ্ছি দেখো, x সমান 6টা এখানে গুণে ছিল, মানে অপোজিটে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 13 × 31.2 6। তাহলে এখানে দশমিকটা তুলবো। তাহলে দশমিকটা তোলার জন্য কি করবো দেখো, 13 × দশমিকটা তুলে দিলাম। তাহলে দশমিকটা তুললে দশমিকের পরে কটা সংখ্যা ছিল দেখো, একটা সংখ্যা ছিল, তার মানে একের গায়ে একটা শূন্য দিয়ে নিচে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি দেখো, এটা পুরোটা কেটে যাবে। 6 × 1 = 6, 5 × 6 = 30, 12, 6 × 2 = 12। দেখো 312টাকে ভাগ করে দেখাচ্ছি 6 দিয়ে। 6 × 5 = 30, তাহলে কি পাচ্ছি 1 আর 2, তার মানে 6 × 2 = 12। কত পেলাম, 52। আচ্ছা, 10 আর 52 কিভাবে কাটবে দেখো,
এটা 2 5 10 2 2 4, তার মানে কত হচ্ছে 12, 2 6 12, 13 26 আর 5। তার মানে দেখো এটা আর কাটাকাটি যাবে না, তার মানে এটা গুণ হয়ে যাবে, তাই তো? তবে 13 গুণিত 26 বাই 5, তারপরে কত হচ্ছে দেখো 13 গুণিত 26 করলে 26 আর 13 গুণ করলে 3 6 18, 3 1 কে 3 মানে 4, 3 6 18 8 হাতে 1 3 2 5 1 6, সরি 3 6 18 8 হাতে 1 3 2 6 1, আচ্ছা আমি এটা ভুলই করছিলাম একটু, তার 26 গুণিত 13 মানে 3 6 18 8 হাতে 1 3 2 6 1 7 78, 6 1 6 2 1 2, তাহলে কত হচ্ছে 8 7 6 করলে 13 3 হাতে 1 2 1 3 338, তার মানে 338 বাই 5। এটাকে দশমিকে প্রকাশ করলে কি হচ্ছে দেখো 5 6 30, 5 7 35, 5 6 30। যদি অসুবিধা হয় দেখো ভাগটা দেখো, 338 কে করলে 5 6 30, 3 আর 8, তাহলে 5 7 35, 36 37 3, একটা শূন্য নামলো এখানে 10, তাহলে 5 6 30, 67.7, সরি 67.6। তাহলে অতএব কত বিঘা জমি চাষ করা সম্ভব? অতএব 67.6 বিঘা জমি চাষ করা সম্ভব। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। আচ্ছা দিয়ে দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য একটা পাঠ বলেছে, আর ছাত্র সংখ্যা 306 গ্রাম 425 জনে, 428 জনে কত গ্রাম দানাশস্য লাগবে। তাহলে অঙ্কটা একটু সাজিয়ে গল্পের আকারে লিখে নিই। ডিয়ের দাগে দেখো গল্পটা কি লেখা যায় দেখো। একটি আবাসিক হোস্টেলে 425 জন ছাত্রের জন্য 425 জন ছাত্রের প্রত্যেকের জন্য, কারণ কি দেখো প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য, 425 জন ছাত্রের প্রত্যেকের জন্য দৈনিক 306 গ্রাম করে 306 গ্রাম করে দানাশস্য বরাদ্দ থাকে। এখন ছাত্র সংখ্যা 458 জন হলে, এটা একটা পাঠ হলো, তাহলে একটি আবাসিক হোস্টেলে 425 জন ছাত্রের প্রত্যেকের জন্য দৈনিক 306 গ্রাম করে দানাশস্য বরাদ্দ থাকে। এখন ছাত্র সংখ্যা 458 হলে, এখন ছাত্র সংখ্যা 458 জন হলে প্রতি ছাত্রের জন্য দৈনিক বরাদ্দ দানাশস্য কত হবে? এখন ছাত্র সংখ্যা 458 জন হলে প্রতি ছাত্রের জন্য দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কত হবে? প্রতি ছাত্রের জন্য দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কত গ্রাম হবে? দানাশস্যের পরিমাণ কত গ্রাম হবে? দেখো একটা লিখে দিয়েছি গ্রামে, কত গ্রাম হবে। আচ্ছা এবার সমস্যাটা কি দিয়েছে দেখো, সমস্যাটি কি দিয়েছে? প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য গ্রাম আর ছাত্র সংখ্যা, তাই তো? তাহলে সমস্যা দিয়েছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য, একক কি আছে বলো? একক আছে গ্রাম। আরেকটা কি দিয়েছে পারে? ছাত্র সংখ্যা। তাহলে কত বলেছে দেখো, 306 গ্রাম যদি দানাশস্য থাকে কত জনের জন্য? 306 গ্রাম দানাশস্য থাকে 425 জনের জন্য। তাহলে ছাত্র সংখ্যা বেড়ে 458 জন হলে প্রতিদিন কত করে দানাশস্য বরাদ্দ থাকবে। তাহলে এখানে সমস্যাটা সম্পর্কটা কি হচ্ছে দেখো, 425 জনের জন্য 306 গ্রাম করে দানাশস্য বরাদ্দ থাকে। এখন যদি 458 জন হয়ে যায় তাহলে কি প্রতি ছাত্রের জন্য দৈনিক বরাদ্দ দানাশস্য কীভাবে কমাতে হবে না বাড়াতে হবে? কারণ কি যখনই ছাত্র সংখ্যা বেড়ে গেছে মজুদ খাদ্যের পরিমাণ তো একটা নির্দিষ্ট আছে, ওটা তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ছাত্র সংখ্যাটা বেড়ে গেছে। তাই ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রতিজনের কাছ থেকে একটু করে কমাতে হবে।
তার মানে কি, তাহলে কি দেখা যাচ্ছে যে যখনই ছাত্র সংখ্যাটা বেড়ে যাচ্ছে তাহলে কি প্রতিদিনের জন্য প্রতি ছাত্রের বরাদ্দ হচ্ছে দানা শস্যটা কমে যাচ্ছে। কারণ কি, খাবার মজুদ খাবারটা তো একটা ফিক্সড পরিমাণ ছিল, সেটা তো বাড়ছে নি, কিন্তু ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ওই কম পরিমাণ মজুদ শস্যের মধ্যে সবাইকে ভাগ করতে হবে। তো যখন ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে তখন কি প্রতি ছাত্রের জন্য বরাদ্দ খাবারটা কমে যাচ্ছে, তার মানে পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে এখানে ছাত্র সংখ্যা ও দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ ও দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে বলে দেখো, দুটো বিপরীত। যখনই ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে দৈনিক প্রতিটা ছাত্রের জন্য খাবারটা কমে যাচ্ছে, তার মানে পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাতটা কি হচ্ছে দেখো, সমানুপাতটি হলো ব্যস্ত মানে কি দেখে, এটা যদি আমরা x ধরে নিই, x, তাই তো, তাহলে ব্যস্ত হলে 425:458। আচ্ছা, যদি ব্যস্ত ধরে নিই তাহলে কি 306:x না হয় কি হবে, x:306, তাই তো। তাহলে দেখো, বা 425/458 সমান কি হচ্ছে x/306। তাহলে বা এবার কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি দেখো, 458 গুণিত x সমান 306 গুণিত 425, বা x সমান কত হচ্ছে দেখো, 306 গুণিত 425 বাই, কারণ কি 458টা x এর সাথে গুণে ছিল, তাহলে এখানে এলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, বা x সমান 306 গুণিত 425 বাই, দেখো 458টা এখানে যখন গুণে ছিল মানে এদিকে নামলে হচ্ছে এটা ভাগে হবে, তাই তো, 458। আচ্ছা দেখো, এটাকে মোটামুটি 2 দিয়ে একটা কাটাকাটি যাবে, এটা যাবে না কারণ এটা 5 আছে, এখানে 8 আছে, দেখো এখানে 6 আছে, 458 আছে, এটা 2 দিয়ে কাটবে। দেখো 2 15 30, 2 3 6, আর 2 2 4, 2 2 4, 2 9 18। তাহলে বা আমরা x সমান কত পাচ্ছি, x সমান 153 গুণিত 425 বাই 229, তাই তো। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা দেখো। তাহলে 153 সাথে যদি 425 গুণ করি কি পাচ্ছি দেখো, 5 3 15, 5 হাতে 1, 5 5 25, 26 6 হাতে থাকে 2, 5 1 5, 6 7 গুণিত 3 2 6, 5 2 10 0 হাতে থাকে 1, 2 1 2 1 3, 4 3 12 2 হাতে 1, 4 5 20, 21 1 হাতে 2, 4 1 4, 5 6, তাহলে কত হচ্ছে 5 6 6 12 2 হাতে থাকে 1, 7 2 9 10 0 হাতে থাকে 1, 3 1 4 1 5 6, তাহলে কত হচ্ছে x সমান 65025 বাই 229। আচ্ছা, এটা মোটামুটি এবার দশমিকে আসবে, তাহলে দশমিকে আসতে গেলে ভাগটা করে দেখি দেখো, 229 দিয়ে 6 5 0 2 5। আচ্ছা, বড় সংখ্যার ভাগ, তার মানে এখানে দেখো 3টে সংখ্যা আছে, এখানেও 3টে সংখ্যা। তো প্রথমে 9 বাদ দিলাম, 0 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 5 বাদ দিলাম, তাহলে দেখো 2, তাহলে এখানে দেখো 2 আর 6 মোটামুটি 3 দিয়ে একটা যেতে পারে, 3 দিয়ে দেখি এখন রাফে টুকু, 3 9 27, তার মানে 3 দিয়ে গেলে এটা বেশি হয়ে যাবে, 2 দিয়ে যাবে। দেখো 2 9 18, 8 হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 2 4, 2 5 5 5 6 6 7 8 9 10 11 12 13 14 15, 9 হাতে 1, 4 1 5 1 6, 192, 229 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে পরে 2টা নেমে যাচ্ছে। আবার দেখো 2 বাদ দিলাম, 9 বাদ দিলাম, এখানে 2 বাদ দিলাম, এখানে 2 বাদ দিলাম, তাহলে দেখো 19, 2 9 18, তার মানে 9 দিয়ে যেতে পারে একটা, 9 দিয়ে না যেয়ে আমরা 8 দিয়ে দেখি, কারণ 9 দিয়ে দেখবো বেশি হয়ে যাবে মোটামুটি, 8 9 72, 2 হাতে 7, 8 2 16 16 17 18 19 20 21 22 23, 3 হাতে থাকে 2, 8 2 16 17 18, 2 2 0, 3 কত 2 বলো, 4 5 6 7 8 9 10 11 12, 9 12 ধরতে হবে, 9 হাতে 1, 8 1 9 9 0, তাহলে 90, আর এদিকে কত নামছে বলো, এখানে 5 নামছে, তাই তো। তাহলে দেখো এটা 6 2 আর 3 দিয়ে যাবে, দেখো 3 2 6,
9 বাদ দিলাম, 5 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 2 4 8, 4 দিয়ে দেখবে বেশি হয়ে যাবে বলে আমরা 3 দিয়ে দেখি, একটা কমে দেখি। 3 9 27 7 হাতে 2, 3 2 6 7 8, 3 2 6, 7 কত দিতে 15, 8 9 10 11 12 13 14 15 9, হাতে 1 8 9 1 10, 0 হাতে 1 6 1 7 8 9, 219। আচ্ছা 219 গেল, 219 গেল, দেখো 219। তাহলে 219টা 229 থেকে ছোটো হয়েছে, তারপরে যাবে নি, তাহলে একটা শূন্য নিলাম, তাহলে একটা দশমিক। তাহলে দেখো তাহলে কত দিয়ে যাবে, দেখো 229 মানে হচ্ছে, তাহলে দেখো 0 বাদ দিলাম, 9 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 9 বাদ দিলাম, দেখো 21, 2 10 20, 10 দিন আজ 9 দিয়ে দেখি, দেখো 9 9 81, 1 হাত থাকে 8, 9 2 18 18 19 20 21 22 23 24 25 26 6 হাত থাকে 2, 9 2 18 18 19 20, তাহলে 9 6 7 8 9 3, 1 0 40, আর একটা ধরো 0। আচ্ছা 5 দিয়ে 5 দিয়ে 10, 6 দিয়ে 12, মানে 5 দিয়ে যাবে একটা, দেখো 5 দিয়ে 5 9 5 হাত থাকে 4, 5 দিয়ে 10 4 14, 4 হাতে 1, 5 দিয়ে 10 একে 11, তাহলে 5 4 একে 5, 6 7 8 9 4, তাহলে দেখো 1 কত 3, 245। দেখো এটা আরও যাবে 229। মোটামুটি আমরা এইখানে উত্তরটা শেষ করে দিলেও হবে। তো কত আছে দেখো, x সমান 283.95। তাহলে কত কী চেয়েছিল অঙ্কটাতে চেয়েছিল প্রতি ছাত্রের জন্য দৈনিক কত গ্রাম দানাশস্য বরাদ্দ থাকবে। অতএব দৈনিক 283.95 গ্রাম দানাশস্য বরাদ্দ থাকবে। এই ভাগটা আরও যাওয়া যায়, কিন্তু দশমিকের পরে মোটামুটি দুটো সংখ্যা রেখে ভাগটা শেষ করা যায়। আচ্ছা দেখো আজকের ক্লাসে আমরা 6 দাগ থেকে বাকি অঙ্কগুলো শেষ করেছি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আবার ঘুরে দেখে নিতে পারো। লাস্ট অঙ্কটা যেটা আছে একটু গুণগুলো বড় আছে, একটু ধৈর্য সহকারে করে নেবে। যদি অসুবিধা হয় ভিডিওটা আবার দেখে নেবে। থ্যাংক ইউ।